বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আমরা যে আজ বাংলাদেশের গর্বিত জনসাধারণ বা জনগণ, আমরা যে গর্বিত নাগরিক, আমাদের পূর্ব ইতিহাস যদি আমরা পর্যালোচনা করতে যাই বা একটু চিত্রাঙ্কনের দিকে তাকাই বা চিত্রাঙ্কনের প্রয়াস চালাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই বাংলার রয়েছে একটি আভিজাত্যপূর্ণ গৌরবান্বিত একটি ইতিহাস। আমরা যদি আমাদের এই বাংলার শাসনের বিভিন্ন ধরনের প্রশাসনিক যে শ্রেণীবিন্যাস, সেটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা এটাকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন প্রাচীন যুগ, যে সম্পর্কে অবশ্য বেশি কিছু ইতিহাস জানা সম্ভব হয় না। তারপরে আমরা আসি যেমন খ্রিস্টপূর্ব 3 শতকের কৌটিল্য অর্থশাস্ত্র। এরপরে আমরা পাই গুপ্ত শাসন, যেটা খ্রিস্টপূর্ব 2য় শতকে আমরা দেখতে পাই, যেখানে গুপ্ত সম্রাটগণ স্থানীয় যে জনসাধারণ তাদের অংশীদারিত্বের মাধ্যমে একটি স্থানীয় প্রশাসন কাঠামো গড়ে তোলার প্রয়াস আমরা দেখতে পাই। এরপরের 6 শতকে গিয়ে আমরা যে শশাঙ্ক শাসন বা গৌর রাজ্যের যে উদ্ভব এবং রাজাদের যে জয়যাত্রা, সেটি আমরা দেখতে পাই। এরপরে শুরু হয় সুলতানি শাসনামল, যেটা 1204 সালে মোহাম্মদ বখতিয়ার খিলজির উত্থানের মাধ্যমে শুরু হয়। এরপরে আমরা দেখি হাবশি শাসন, হোসেন শাহী শাসন, আফগান শাসন। এই আফগান শাসনটা 1539 সাল থেকে 1576 সাল পর্যন্ত স্থায়ী হতে আমরা দেখেছি। এরপরে আমরা দেখতে পাই মোগল শাসন, যেটা 1576 সাল থেকে 1757 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। এরপরেরটা আমরা অবশ্য সবাই কম বেশি ভালো পরিচিত, যেটা আমরা ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল এর মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিল একটি কোম্পানি, তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিভাবে 200 বছর ধরে আমাদের এই ভারতবর্ষ শাসন করেছিল সেই ইতিহাস আমরা সবাই কম বেশি জানি, যেটাকে আমরা ঔপনিবেশিক যুগ বা সাম্রাজ্যবাদের যুগ হিসাবে আমরা চিহ্নিত করি, যা 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত স্থায়ী হয়। এরপরে আমরা এখানে আমরা বিভিন্ন ধরনের যে আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলন আমরা দেখেছি। আমরা হয়তো মনে করেছি যে ব্রিটিশদের আমরা তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি। সে যাই হোক, সেটা আলাদা একটি পার্ট বা আরেকটি আলোচ্য বিষয়। তা আমরা যখন দেখলাম যে 1947 সালে তাদের বিদায়ের সময় তারা আমাদের দেশ 2টি ভাগে বিভক্ত করে দিয়ে গিয়েছেন ভারতবর্ষকে, ধর্মকে সামনে রেখে। নিশ্চয়ই আমরা সবাই জানি যে এক ভাগে মুসলিম, অন্য ভাগে হিন্দু, তথা হিন্দুস্তান এবং পাকিস্তান। পাকিস্তানের যে রাষ্ট্রনায়ক ছিলেন তখন কায়েদে আজম জিন্নাহ। সে ব্যাপারে আমরা যদি বিশ্লেষণ করি বা স্টাডি করি, তাহলে দেখি যে ধর্মকে সামনে নিয়ে আমাদের দেশ বিভাজন হয়েছিল। সেখানে মিথ হিসাবে আমরা প্রচলিত একটি যে মিথ আমরা শুনতে পাই যে কায়েদে আজম জিন্নাহ উনি ঠিকমতো নামাজই পড়তে জানতেন না, হাউ টু ডু প্রে সালাহ, হি ডিড নট নো। তো উনি যখন নামাজ পড়তে যেতেন, তার সাথে একজনকে নিয়ে যেতেন এবং বলতেন যে কিভাবে নামাজ পড়তে হয়। তখন সে বলতো যে আমি যেভাবে নামাজ পড়ি আপনিও সেভাবে পড়বেন। তো সেজদায় গিয়ে তো আর দেখা যায় না। যাই হোক, সেটা আরেকটি জিনিস। তো সেখানে নাকি বলেছেন যে হোয়াট ইজ নেক্সট মিস্টার, হোয়াট ইজ নেক্সট।
যাই হোক, নামাজে উনি অ্যাক্সেস দেয় পুরো নামাজ শেষ করেছেন। এটা নিয়ে বেশ হাস্যরস কৌতুকেরও সৃষ্টি করেছিল। এরপরে ওনার শারীরিক অবস্থাও অতটা ভালো ছিল না, যদিও উনি একজন ব্যারিস্টার ছিলেন এবং ভালো নাম করা ব্যারিস্টার ছিলেন। ওনারা যখন মৃত্যুবরণ করেন তখন তার ওজন হয়েছিল মাত্র 40 কেজি। উনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং পাকিস্তান ভাগের অল্প দিনের মাথায় তিনি ইন্তেকাল করেন। আর অন্যদিকে ভারতের জওহরলাল নেহেরু ছিলেন, যাকে পরবর্তীতে হত্যা করা হয় এবং সেটাও বেশি দিন স্থায়ী হয় নাই, অল্প দিনের মধ্যেই তাকে হত্যা করা হয়। আমরা আরেকটু দেখতে পাই যে ইন্ডিয়ার আসলে যে ভারতের যে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এদের মৃত্যুটা আসলে একটি আরেকটা জিনিস। তারপরও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমরা এখানে লক্ষ্য করি। এরপরে পাকিস্তান শাসনের যে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা বাংলাদেশ পাকিস্তান এক রাষ্ট্র, এর পরবর্তীতে আমরা নানা চড়াই উতরাই পার করে 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটিকে স্বাধীন করি এবং আমরা বাংলাদেশ রিজিউম দেখতে পাই। সেখানে বেশি দিন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতে পারেননি। তাকে 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। এর পরবর্তীতে আমরা বিভিন্নভাবে আমরা মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেখতে পাই রাষ্ট্রপতি হিসাবে এবং তাকেও আমরা দেখেছি নির্মমভাবে হত্যা করতে। এরপরে হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের আগমন এবং তিনি একমাত্র রাষ্ট্রপতি, যদিও জেল খেটেছেন বিভিন্ন দুর্নীতির কারণে, তারপরেও তিনি স্বাভাবিক মৃত্যু স্বাদ নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এরপরে 1991 সালে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু হয়। 1996 সালে আমরা দেখেছি আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে এবং সে যাই হোক যে কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়, যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং সেই 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় আসে এবং আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েই আবার দ্বিমুখী আন্দোলন আমরা দেখতে পাই। একবার আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করেছে, সরকারে গিয়ে সেটা বাতিল করার পরে আবার বিএনপিকে সেই একই আন্দোলন করতে দেখেছি। এর পরবর্তীতে আমরা 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন গংদেরকে আমাদের এই বাংলার যে গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রাকে অব্যাহত রাখার কথা বলে আমরা 2 বছর তাদের শাসন দেখেছি। তারপরেরটা পুরো ইতিহাস, যেটা আমরা আজকে 2020 সালে এসে দেখতে পাচ্ছি এবং এখানে একটু বিগত দিনের কথা স্বল্প পরিসরে আলোচনা না করলেই নয়, যে আমরা যদি তৎকালীন দুই যে দলের প্রধান বৃহৎ দল বিএনপি এবং আওয়ামী লীগের যে মহাসচিব জলিল সাহেব এবং মান্নান ভূঁইয়া সাহেব, তাদের যে সংস্কার আন্দোলন বা সংলাপ, জাতীয় সংলাপ যেটা হয়েছিল, সেখানে আমরা জলিল সাহেবকে একটি আলটিমেটাম দিতেও দেখেছিলাম, যেটা শেষ পর্যন্ত হয় নাই। যাই হোক, এই আর কি। তা আমরা আসলে আমাদের এই রাজনীতির যে বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান যে সিচুয়েশন, সেটার একটা বৃহৎ ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেটা নিয়ে আমরা আরেকটু খোলামেলাভাবে আলোচনা করলে
বুঝতে পারবো যে আসলে আমাদের এই যে রাজনৈতিক যে বর্তমান যে প্রেক্ষাপট বা শোচনীয় যে পর্যায়ে, এটার জন্য আমরা তৃতীয় মাত্রা চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠান, যেটা জিল্লুর রহমান উপস্থাপন করেছেন, গ্রামীণ ফোন সেটাকে স্পন্সর করেছে। সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে কিভাবে টক শোতে গিয়ে একজন আরেকজনকে পচিয়েছেন, আলটিমেটলি নিজেরাই পচে গিয়েছেন এবং বিভিন্ন ধরনের আমরা প্রোপাগান্ডা দেখেছি। এবং তার ধারাবাহিকতায় আজকের যে টক শো, সেখানে আমরা রাজনীতিকে কলুষিত করতে দেখেছি এবং বিভিন্নভাবে বিভিন্ন এজেন্ডা দিয়ে আমরা এমনও দেখেছি লাইভে চেয়ার ছোড়াছুড়ি, প্রায় হাতাহাতি, ক্যামেরা ভাঙচুর ইত্যাদি ইত্যাদি, যাতে মানুষের মধ্যে এই রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে একটি নেগেটিভ ধারণা স্থান পেয়েছে। এই হলো আজকের রাজনৈতিক নতিজা বা ফল, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এর কি এন্ডিং হবে বা এর ভবিষ্যৎ কি, সেটা আমরা চলছেরা বিশ্লেষণ সবাই আজকে করছি এবং সবাই করার চেষ্টা করছি। আশা করি আমরা সকলেই কিছুটা হলেও বুঝতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।